আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ফুটবল টকে সকলকে আমন্ত্রণ। নাসিফ ইসলাম আমার সঙ্গে রয়েছেন, বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল অ্যানালিস্ট, প্রফেশনাল লেভেলে কাজ করছেন যারা, তাদের মধ্যে অন্যতম। আর্জেন্টিনা টিমটাকে নিয়ে আমরা পার্টিকুলারলি আলোচনা করতে চাই যে আর্জেন্টিনার এই টিমটা আন্ডার দ্য লিডারশিপ অফ লিওনেল স্কালোনি, হোয়াটস দ্য এক্স ফ্যাক্টর? কারণ আর্জেন্টিনা কিন্তু একটা বেশ ব্যাড ফেস পার করে এসেছে। এমন না যে বড় শিরোপা, তারা 36 বছর অপেক্ষা করেছে, কোপা আমেরিকাও জিততে পারেনি ইন বিটুইন। সো স্কালোনি আসার পর আসলে অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হয়েছে সব কিছু মিলিয়ে? আমার কাছে প্রথম যে পয়েন্টটা আসে, যেটা খেলার বাইরের অংশ যদি আমরা বলি, সেটা হলো এটা সাইকোলজিক্যাল বা সোশ্যাল পার্টের অংশ বলা যেতে পারে। সেটা হলো তাদের মধ্যে বিশ্বাসটা তারা গ্রো করেছে। তারা কিন্তু দেখেন কোপা আমেরিকার 15-16 সালে ফাইনালে গিয়ে হারলো, 19 সালেও সেমিফাইনালের সম্ভবত বাদ পড়ে গেল, মেসি অবসর নিয়ে নিলেন, মেসি অবসর অনেক ঘটনা ওই সময়। 14 সালে ওয়ার্ল্ড কাপটাও তারা ফাইনালে গিয়ে হারলো, মানে ফাইনাল হারছিল, তারা ফাইনালে যাচ্ছে কিন্তু ফাইনাল হারছে মেসি থাকা অবস্থাতেও। তো বিশ্বাসটা হলো এরকম যে তারা একতাবদ্ধভাবে জিনিসটা করতে চায়, করতে পারবে, এবং সেই জন্য তারা মোটামুটি একটা নির্দিষ্ট বাঞ্চ অফ প্লেয়ার্স তারা রাখতে পেরেছে, যে যাদের মধ্যে তারা এই যাদেরকে নিয়ে তারা এই পরিকল্পনা করার চেষ্টা করেছে। এবং এক্ষেত্রে কোচের তো বড় ভূমিকা এটাই যে সে তার কোচিং স্টাফকে তার মতো করে নিয়ে আসতে পেরেছে এবং একই সুতায় সব পুরো টিমকে বেঁধেছে। এটা হলো বাইরের, মানে খেলার বাইরের পার্টে গেলাম। খেলার ভিতরে যদি আসি, প্রথম কাজটা হবে আপনাকে মেসিকে নিয়ে আপনি কীভাবে কেন্দ্র করে খেলাবেন। মেসি আপনার যদি এই স্টাইলটা যদি চিন্তা করেন, এটা 4-4-2 বা 4-3-3 হতে পারে, কোনো সমস্যা নেই। মারিয়া উপরে থাকবে, আলভারেজ উপরে থাকবে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এখানে স্ট্রাইকার কিন্তু আলভারেজ বা লাউতারো মার্টিনেজ, আগে ছিল হিগুইন বা আগুয়েরো। সো মেসি কিন্তু স্ট্রাইকার না, মেসি কিন্তু এখানে থাকবেন না, মেসি এই জায়গাটা মুভ করবেন। একই সাথে আলভারেজ কিন্তু এই জায়গায় উইঙ্গার হিসেবে থাকবেন না, উনি কিন্তু আবার একদম স্ট্রাইকার হিসেবে থাকবেন, উনি থাকবে হাফ স্পেসগুলোতে, এই জায়গাতে তিনি মুভমেন্ট করবেন। অন্যদিকে আপনি যদি মারিয়াকে খেলেন, মারিয়া কিন্তু ট্র্যাডিশনাল উইঙ্গার, মানে ইনভার্টেড উইঙ্গার, রং ফুটেড। এই পাশ থেকে তিনি ভিতরে আসতে পারেন, বাইরে যেতে পারেন, অথবা আমি ফাইনাল ম্যাচে দেখেছি তাকে ওয়ার্ল্ড কাপের ফাইনালে এই পাশে খেলেছিলেন। সো আপনি যদি একজন উইঙ্গার থাকেন, এই পাশে মিডফিল্ডে 3জন প্লেয়ার, তারা সবাই সেন্ট্রাল মিডফিল্ডার, তাদের কেউ কিন্তু উইঙ্গার না। ম্যাকলিস্টার কিন্তু উইঙ্গার না। আমরা এখানে 4-4-2 দেখতে পাচ্ছি বা 4-3-3 দেখি, এই 3জনই মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার। এখানে একজন উইঙ্গার, এখানে একজন স্ট্রাইকার, এখানে একজন প্লে মেকার বলতে পারেন। তাই এই পাশে কোনো উইঙ্গার নাই। তাহলে এরকম একটা সিচুয়েশনে আপনাকে জিনিসটাকে আসলে কীভাবে, এটাকে আমরা বলতে পারি যে নন সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল যেটাকে বলা হয়। মানে এখানে কিন্তু সিমেট্রি নেই। যদি এখানে এরকম হতো একজন সেন্টার ফরওয়ার্ড, এখানে একজন উইঙ্গার, এখানে একজন উইঙ্গার, তাহলে আমরা বলতাম সিমেট্রিক্যাল, দুই পাশে সমান সমান। এটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। দ্যাট মিনস আপনি অ্যাটাকিং ফেজে মেসি হাফ স্পেসগুলোতে আসবে, মিড প্লে মেকার রোল প্লে করবেন, আলভারেজ ওখানে চলে যাবেন সেন্টার ফরওয়ার্ড বা হাফ স্পেস থেকে, ডি মারিয়া হয়তো উইং বরাবর খেলবেন, ম্যাকলিস্টার, ফার্নান্দেজ, ডিপল তারা মিডফিল্ডে লাইক ট্রায়াঙ্গেল শেপে থাকবেন, লেফট ব্যাক হয়তো উপরে যাবেন এই পাশের ফুল উইথটা কভার করার জন্য। ইংল্যান্ড টিমের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম, এই পাশে কোনো উইঙ্গার নাই, হয়তো লুক শকে যেতে হবে, সেমি হবে, তালিয়াফিওকে এখানে যেতে হবে, আকুনিয়া খেললে আকুনিয়াকে আমরা দেখেছি অনেক উপরে থাকতে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আপনি অ্যাটাকিং ফেজে আপনার স্ট্রাকচারটা আপনি কীভাবে করবেন, মেসিকে কীভাবে আপনি ফ্রি রোলে খেলতে দিবেন প্লে মেকারের মতো। আর 2 নম্বর পয়েন্ট হলো, আপনি যখন বল হারাচ্ছেন, দ্যাট মিনস ডিফেন্সিভ ফেজ বা ডিফেন্সিভ ট্রানজিশন, তখন ডিফেন্স করবে কারা কারা এবং কীভাবে। সো আপনি যদি এই শেপটা যদি দেখেন, এটা মোটামুটি একটা ডিফেন্সিভ ফেজ বলা যেতে পারে বা ডিফেন্সিভ শেপ বলা যেতে পারে। দ্যাট মিনস আপনার 4জন ব্যাক থাকছে, মিডফিল্ডে 3জন আছে, তারা ডিফেন্সে হেল্প করবে। ডি মারিয়াকে নেমে আসতে হবে অনেক ক্ষেত্রে। যখন ডি মারিয়া নামতে পারবেন না, তখন আলভারেজকে ভিতরে নামতে হবে, ডিপল তখন সাইডে চলে যাবে। দ্যাট মিনস আপনি যদি এরকম 4-4-2 শেপ করতে চান, একটা হতে পারে ডি মারিয়া নামলো, উইঙ্গার নামলো, এটা আর ডি মারিয়া উপরে রয়ে গেছে মেসির সাথে, তাহলে এখন ডিপলকে সাইডে যেতে হবে। তাহলে সবাই তো এইভাবে শিফট করতে পারবে না, ডিপল শিফট করলেও আলভারেজকে এই জায়গায় নেমে আসতে হবে, এনজো ফার্নান্দেজ এখানে চলে আসবে। দ্যাট মিনস তখন এখানে থাকবে ডিপল, এখানে থাকবে ফার্নান্দেজ, এখানে আলভারেজ, এখানে ম্যাকলিস্টার। এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। দ্যাট মিনস আপনি যখন প্লেয়ারদেরকে তাদেরকে পজিশন দিচ্ছেন, তাদেরকে রোলস রেসপন্সিবিলিটি বলে দিচ্ছেন, তখন তাদেরকে আপনি বলে দিচ্ছেন ডিফেন্সিভ ফেজে ডি মারিয়া যদি উপরে চলে যায়, তোমাকে কিন্তু নেমে মিডফিল্ডে হেল্প করতে হবে। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে স্ক্যালোনি বা তাদের কোচিং স্টাফ, তারা এই জিনিসটাকে তাদের টিমের মধ্যে এই রোলস রেসপন্সিবিলিটিগুলোকে খুব ভালো মতো বুঝিয়ে দিতে পেরেছেন। বিশেষ করে ডি মারিয়াকে যদি আপনি অন্য পাশে খেলান, ডি মারিয়া ছাড়াও কিন্তু আর্জেন্টিনার লাস্ট ম্যাচগুলো খেলেছে, সেখানে আমরা অনেক সময় নিকো গন্দালেসকে দেখেছি, বা অন্য যে কেউ, ইভেন একটা ম্যাচে আমরা 4জন মিডফিল্ডারই দেখেছি পারেদের সহকারে। সো প্রতিটা ম্যাচের স্ট্র্যাটেজি ভেদে অপোনেন্টের উপর বেস করে তারা কিন্তু ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিতে খেলেছে। রোলস রেসপন্সিবিলিটিসগুলো ক্লিয়ার। আর লাস্ট পয়েন্ট হলো, তাদের ডিফেন্স লাইনে অনেক প্রবলেম ছিল আগে, আমরা দেখছি, এখনও আসলে আছে। ওয়ার্ল্ড কাপেও তারা শেষ 10-15 মিনিটে গিয়ে গোল কনসিড করেছে। ফাইনাল ম্যাচে তো গোল কনসিড করেছে, সেমিফাইনালে নেদারল্যান্ডসের সাথে তারা গোল কনসিড করেছিল 2টা, ইভেন অস্ট্রেলিয়ার সাথে সেকেন্ড রাউন্ডের ম্যাচেও তারা গোল কনসিড করতে পারতো। পাওয়ার চুমুকে অ্যাকশন।
মার্টিনেজের খুব ভালো একটা সেভ ছিল। Martinez-এর ছিল। সো ডিফেন্সিভ ফেজে এখনও তাদের একটা সমস্যা রয়েছে। আর এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন, যে অনেকে বলেন আর কি, প্রশ্ন করেন না যে 60-70 মিনিট পরে তারা সেন্টার ব্যাক চেঞ্জ করে দেয়, লেফট ব্যাক রাইট ব্যাক চেঞ্জ করে দেয়, কেন করে? এটা হতে পারে যে যেভাবে আপনার লেফট ব্যাক উঠানামা করতে হবে, রাইট ব্যাক উঠানামা করতে হবে এই জায়গাটা কাভার করার জন্য, মেসি সাইডটা কাভার করার জন্য 60 মিনিট 70 মিনিট পরে তাদের আসলে এনার্জি না থাকাটাই স্বাভাবিক। তারা ওই জায়গাতে ডিফিকাল্টিস ফেস করতে পারেন। এই জন্য মন্টিয়েলের জায়গায় দেখা যায় মলিনাকে নামানো হয়, বা মলিনার জায়গায় মন্টিয়েলকে নামানো হয়, টালিফিকাকে চেঞ্জ করা হয়, মার্টিনেজ। আর আরেকটা জিনিস হলো আর্জেন্টিনার মার্টিনেজ মানে বল পায় অনেক ভালো, হাইটের একটু কমতি আছে। সো দেখা যাচ্ছে আপনি এগিয়ে রয়েছেন অ্যাকশনে গোলে, তখন দেখা যাচ্ছে আপনি মার্টিনেজকে উঠে নিয়ে ওতামেন্দিকে নামাচ্ছেন। তো ওতামেন্দিকে হয়তো আপনি নামাচ্ছেন, আপনার চিন্তাটা এটাই যে এখন অনেক বেশি ক্রস আসবে, বক্সে ক্রস করবে অপোনেন্ট, এই জন্য আপনি হয়তো হাইটের সুবিধাটা নিতে যাচ্ছেন। আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেই ক্রস থেকে আপনি ইকুয়েটের সাথে গোল কনসিড করলেন, তখন সবাই বলবে যে ওতামেন্দিকে নামায় আমার লাভটি হলো, মার্টিনেজ থাকতে ভালো হতো। কিন্তু আসলে মার্টিনেজ থাকতে হলো হয়তো আরও বেশি গোল কনসিড করতে পারতো, হয়তো বা। সো আপনি তো আলটিমেটলি জানেন না কী হবে, কিন্তু আপনাকে কী বলবো এটাকে ট্যাকটিক্স অনুযায়ী বা লজিক্যালি আপনাকে ট্যাকটিক্সটা সাজাতে হবে যে কোন প্লেয়ার এখন বেশি প্রয়োজন। সো এই জায়গায় এই জন্য দেখা যায় যে ডিফেন্স লাইনে তারা অনেক বেশি চেঞ্জ করে, আর মিডফিল্ডে তারা খুব বেশি চেঞ্জ করে না। আমরা ইউজুয়ালি কি দেখি চেঞ্জটা হয় কোথাও উইঙ্গার, স্ট্রাইকার, মিডফিল্ড। আর্জেন্টিনা কিন্তু এই জায়গায় খুব বেশি চেঞ্জ করে না। একমাত্র হয়তো পারে আলভারেজের জায়গায় লাউতারো মার্টিনেজ নামলো, ডিমার এই জায়গায় নিকো গঞ্জালেস নামলো। মিডফিল্ডের এই তিনজন প্লেয়ার কিন্তু পুরো মেসি খেলে। আগের ম্যাচে আপনি দেখবেন লাস্ট ম্যাচে ডিপল মানে এত টায়ার্ড হয়ে গেছিল, তারপর তাকে মাঠ থেকে উঠায় নেওয়া হয়নি, চেঞ্জ করছে রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক। সো আমার কাছে মনে হচ্ছে তাদের যে লিমিটেশনস রয়েছে সেই লিমিটেশনসটাকে বুঝেই স্ক্যালোনি তার মতো করে তার টিমের প্লেয়ারদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে তাদের রোলস রেসপন্সিবিলিটিগুলোকে ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা ক্লিয়ার করছেন। এবং প্লেয়ারদের মধ্যে ওই যে বললাম বিশ্বাস, এই বিশ্বাসটা আলটিমেটলি সব কিছুকে একসাথে তাদেরকে নিয়ে আসতে পারছে। থ্যাংক ইউ ভেরি মাচ নাসিফ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আর্জেন্টিনার এই পার্টিকুলার টিমটা নিয়ে কথা বলছিলাম, স্কালোনির আন্ডারে তারা লিওনেল মেসিকে কীভাবে অ্যাডজাস্ট করেছে, যেটা অতীতের কোচদের সময় আসলে লিওনেল মেসির ওই কোঅর্ডিনেশনের জায়গাটায় কিছুটা হলেও একটা অভাব কিন্তু দেখা গিয়েছিল। সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং যাদের আর্জেন্টিনার ফেভারিট টিম আমার কাছে মনে হয় তাদেরকে একটা ফ্রুটফুল ডিসকাশন আমরা দিতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। থ্যাংক ইউ।